আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিদ্যা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ কান্দিরাজ হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক আছে আদি বৈদিক যুগে প্রধান সম্পদ ছিল এটা গবাদি পশু হবে। দুই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের মূল রাজনৈতিক কেন্দ্র ছিল গাঙ্গেয় উপত্যকা। তিন ত্রিপিটক লেখা হয়েছিল এটা পালি ভাষায়। চার আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন তবে গোসাল। এরপরে দুই থেকে আছে দু একটি শব্দে উত্তর দাও। এক আছে আবেস্তার শ্রেষ্ঠ দেবতাকে, আবেস্তার শ্রেষ্ঠ দেবতা হলো অহুর। এরপর দুই আছে ইনামগাঁও কোন নদীর তীরে অবস্থিত, ইনামগাঁও ভীমা নদীর তীরে অবস্থিত। তিন বর্জিদের রাজধানী কোথায় ছিল, বর্জিদের রাজধানী ছিল বৈশালী। চার চতুর্থ বৌদ্ধ সংগীতির সভাপতি কে ছিলেন, চতুর্থ বৌদ্ধ সংগীতির সভাপতি ছিলেন বসুমিত্র। এরপর পাঁচ দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম কি, দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম হলো অসমক। ছয় গুপ্ত আমলে প্রদেশের শাসনভার থাকতো কাদের উপর, গুপ্ত আমলে প্রদেশের শাসনভার থাকতো গুপ্ত রাজপুতদের হাতে। সাত জুনাগড় লিপি থেকে কোন রাজার কাহিনী জানা যায়, জুনাগড় লিপি থেকে রাজা রুদ্রদমনের কাহিনী জানা যায়। এরপর আট ভীম কোচটিজেস কি উপাধি নিয়েছিলেন, ভীম কোচটিজেস বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা উপাধি নিয়েছিলেন। এরপরে তিনে থেকে আছে শূন্যস্থান পূরণ করো। এক আছে ঋগ বৈদিক যুগে লুট করার সম্পত্তি যে প্রতিষ্ঠানের মাধ্যমে ভাগ হতো তা হলো এটা বিদত হবে। দুই জৈন ধর্মে উপদেশাবলী 12টি অঙ্গে ভাগ করা হয়। এরপর তিন পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সম্রাট হন, এটা 187 খ্রিস্টপূর্বাব্দে। এরপরে চার দেবানং প্রিয় উপাধি ধারণ করেন, এটা সম্রাট অশোক। এরপর পাঁচ প্রাচীন ভারতে বহু প্রচলিত একটি মুদ্রা ছিল, এটা কারসাপন। এরপরে চার আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এক আছে বৈদিক সাহিত্য বলতে কি বোঝো, এর উত্তরটি হলো ঋগ সাম যজু ও অথর্ব এই চারটি বেদ বা সংহিতা এবং ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ ও বেদাঙ্গ নিয়ে গড়ে ওঠা বিশাল সাহিত্যকে বৈদিক সাহিত্য বলা হয়। বেদ সংস্কৃত বেদ শব্দ থেকে বেদ শব্দটি এসেছে। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। বেদ চারটি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ হলো সব থেকে পুরনো বৈদিক সংহিতা। ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ বেদের গদ্য অংশকে ব্রাহ্মণ বলে ও যারা বনে বাস করে তাদের উপযোগী ধ্যান ও উপাসনা পদ্ধতি নিয়ে লেখা অংশকে আরণ্যক বলে। উপনিষদ হলো বেদের শেষ অংশ বা বেদান্ত। এই অংশে বিভিন্ন তত্ত্বের ব্যাখ্যা আছে। বেদাঙ্গ বৈদিক সাহিত্যকে ঠিকমতো উচ্চারণ করা ও আসল অর্থ বোঝানোর জন্য 6টি বেদাঙ্গ রচিত হয়েছে। এরপরে দুই আছে এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানা যায়, এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে এলাহাবাদের কৌশাম্বী গ্রামে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের একটি লিপি পাওয়া গেছে। এই লিপিতে সমুদ্রগুপ্ত সম্পর্কে শুধু ভালো কথাই লেখা আছে বলে একে এলাহাবাদ প্রশস্তি বলা হয়। এই এলাহাবাদ প্রশস্তিটি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যুদ্ধ, রাজ্য জয় প্রভৃতি সম্বন্ধে জানা যায়। এরপরে তিন আছে জৈন ধর্মে ত্রিরত্ন কে, এর উত্তরটি হলো জৈন ও বৌদ্ধ দুই ধর্মে ত্রিরত্নের ধারণা আছে। জৈন ধর্মে ত্রিরত্ন এক সৎ বিশ্বাস, দুই সৎ জ্ঞান ও তিন সৎ আচরণ। এরপরে চার আছে
আর্য সত্য কি? এর উত্তরটি হলো বোধি লাভ করার পর বুদ্ধদেব মানুষের মুক্তির উপায় হিসেবে যে 4টি সত্য পালনের উপদেশ দেন তা আর্য সত্য বা চতুরার্য সত্য নামে পরিচিত। চতুরার্য সত্য হলো 1. মানুষের জীবনে দুঃখ আছে, 2. দুঃখের কারণ আছে, 3. দুঃখ দূর করা যায়, 4. দুঃখ দূর করার জন্য সঠিক মার্গ বা পথ আছে। দুঃখ দূর করার জন্য এই মার্গই হলো অষ্টাঙ্গিক মার্গ। এরপরে 5 আছে 10 রাজা যুদ্ধ বলতে কি বোঝো? এর উত্তরটি হলো ঋগ্বেদে যেসব যুদ্ধের কথা উল্লেখ আছে তার মধ্যে বিখ্যাত হলো 10 রাজা যুদ্ধ। যুদ্ধের দুটি পক্ষ। এই যুদ্ধ হয়েছিল ভরত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে অন্য পুরু, যদু, অনু, তুর্বস প্রভৃতি 10টি গোষ্ঠী রাজার মিলিত জোটের। যুদ্ধের কারণ রাজা সুদাস বিশ্বামিত্রকে প্রধান পুরোহিত পদ থেকে সরিয়ে বশিষ্ঠকে পুরোহিত নিয়োগ করলে যুদ্ধ বাধে। তাছাড়া নদীর জল ও জমি দখলের জন্য তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। যুদ্ধের ফল এই যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা সুদাস জয়ী হয়েছিলেন। অনেকে বলেন ভরত গোষ্ঠীর নাম থেকে আমাদের দেশের নাম ভারত হয়েছে। এরপরে 5 আছে প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। সাতবাহন প্রশাসন কেমনভাবে চলতো? এর উত্তরটি হলো সাতবাহন প্রশাসন মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতে রাজনৈতিক অনৈক্যের সৃষ্টি হয়। দাক্ষিণাত্যে সাতবাহনরা সেই অনৈক্যকে দূর করতে সচেষ্ট হন। সাতবাহন শাসন অবস্থায় রাজা ছিলেন সর্বোচ্চ শাসক, তিনি প্রধান সেনাপতিও ছিলেন, তার কথাই ছিল আইন। তিনি ছিলেন প্রধান বিচারকও। তাকে বিভিন্ন ধরনের কর্মচারী শাসন কার্যে সাহায্য করত। শাসনের সুবিধার জন্য সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করা হয়। অমাত্যরা ছিল সেই সব প্রদেশের দায়িত্বে। বলি ও ভাগ নামক রাজস্ব এবং বাণিজ্য কর আদায় করা হতো। কারিগর বণিকদের কাছ থেকেও কর আদায়ের প্রমাণ মেলে। মৌর্য সাম্রাজ্যের পতনের পর কুষাণ আমলে উত্তর ভারতের অর্থনীতিতে নতুন উদ্যম সৃষ্টি হয়। এরপরে 6 আছে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 আছে মেগালিথ সম্পর্কে টিকা লেখো। এর উত্তরটি হলো মেগালিথ হলো বড় পাথরের সমাধি। প্রাচীনকালে ভারতে লোহার ব্যবহারের সঙ্গে এই সমাধির সম্পর্ক খুঁজে পাওয়া যায়। ভারতের কয়েকটি বিখ্যাত মেগালিথ কেন্দ্র হলো কাশ্মীরের বুরজাহোম, রাজস্থানের ভরতপুর, ইনামগাঁও ইত্যাদি। বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীর মানুষ বড় বড় পাথরের সাহায্যে পরিবারের মৃত ব্যক্তিদের সমাধিগুলিকে চিহ্নিত করত। এই সমাধিগুলি বিভিন্ন রকমের ছিল। কোথাও আকাশের দিকে তাকিয়ে থাকা একটি বড় পাথর, কোথাও বৃত্তাকারে সাজানো অনেক পাথর, কোথাও পাহাড় কেটে গুহার ভেতর বানানো সমাধি ইত্যাদি। এইসব সমাধি থেকে মানুষের কঙ্কাল ও তাদের ব্যবহার্য জিনিসপত্র পাওয়া গেছে। এরপরে 2 আছে মৌর্য আমলে প্রশাসন ও রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এর উত্তরটি হলো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে জানার উল্লেখযোগ্য উপাদানগুলি হলো কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাস্তিনিসের ইন্ডিকা, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, অশোকে শিলালিপি সমূহ প্রভৃতি। মৌর্য শাসন ব্যবস্থাকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। যেমন কেন্দ্রীয় শাসন। মৌর্য শাসন ব্যবস্থা সর্বোচ্চ স্থান ছিল রাজা, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। বিচার বিভাগে সর্বেসর্বা ছিলেন রাজা, তবে তাকে সাহায্যের জন্য ধর্মস্থীয় ও কণ্টক
নামক দুই ধরনের সহকারী বিচারালয়ের কথা অর্থশাস্ত্রে পাওয়া যায়। সুবিশাল মৌর্য সাম্রাজ্য পরিচালনার জন্য 6 ভাগে বিভক্ত উন্নত সামরিক বাহিনী অস্তিত্ব লক্ষণীয়। রাজার আয়ের উৎস ছিল ভাগ, ভোগ, বলি, কর প্রভৃতি বিভিন্ন প্রকার রাজস্ব। প্রাদেশিক শাসন। সুশাসন প্রতিষ্ঠার জন্য মৌর্য সাম্রাজ্যগুলিকে কতগুলি প্রদেশে বিভক্ত করা হয়। প্রদেশগুলিকে জেলা ও জেলাগুলিকে গ্রামে বিভক্ত করা হতো। প্রদেশের শাসনকর্তা আর্যপুত্র, জেলা শাসনকর্তা সন্নিধাত্রী ও সমাহর্ত্রী এবং গ্রামের শাসনকর্তা গ্রামিক ও গোপ নামে পরিচিত ছিল। পাটলিপুত্রের শাসন বা নগর শাসন। মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র নগরের শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্ব 30 জন সদস্য বিশিষ্ট একটি সংগঠনের উপর ন্যস্ত ছিল। 5 জন করে সদস্য নিয়ে গঠিত 6টি ভিন্ন ভিন্ন পরিষদ বিভিন্ন কার্য পরিচালনা করত। এদের দায়িত্ব ছিল শিল্প পরিচালনা, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ, বিদেশিদের তত্ত্বাবধান, জন্মমৃত্যু পরিসংখ্যান, লিপিবদ্ধকরণ, শিল্পায়িত দ্রব্যের বিক্রয় ব্যবস্থা, বিকৃত শিল্প পণ্যের ওপর 1/10 ভাগ শুল্ক আদায়ের ব্যবস্থা করা প্রভৃতি। এরপরে মৌর্য রাজাদের কর ব্যবস্থা। মৌর্য রাজারা ভারতে প্রথম রাজস্ব বা কর ব্যবস্থা ঢেলে সাজিয়েছিলেন। মৌর্য আমলে কর আদায়ের প্রধান দুটি উৎস ছিল, কৃষি এবং 2 শিল্প বাণিজ্য। কৃষি। মৌর্য রাজাদের রাজস্বে বেশিরভাগই আসত কৃষি থেকে। চাষির উৎপন্ন ফসলের 1/6 অংশ রাজস্ব হিসেবে নেওয়া হতো। মৌর্য আমলে বলি ও ভাগ নামে 2 ধরনের ভূমি রাজস্ব চালু ছিল। এরপর যে শিল্প বাণিজ্য। মৌর্য আমলে কারিগর, ব্যবসায়ী সবার কাছ থেকেই রাজস্ব আদায় করা হতো। এরপরে 3 আছে সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মগধের সাফল্যের কারণ কি ছিল। এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে শেষ পর্যন্ত মগধ বাকি জনপদগুলির থেকে শক্তিশালী হয়েছিল। মগধের শক্তিশালী হওয়ার কারণগুলি হলো: 1. মগধের অবস্থান। মগধ ছিল নদী ও পাহাড় দিয়ে ঘেরা, ফলে বাইরের কোনো রাজ্য সহজে মগধ আক্রমণ করতে পারত না। 2. মগধের অর্থনৈতিক সমৃদ্ধি। গঙ্গার পলি মাটি দিয়ে তৈরি মগধে কৃষিজমিতে প্রচুর ফসল হতো। মগধে লোহা ও তামার খনি ছিল বলে মগধের সেনাবাহিনী সহজে লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারত। এরপর আছে জলপথ ও স্থলপথে মগধে বাণিজ্য চলত। এরপরে 3. রণহস্তি প্রাচুর্য। মগধের ঘন জঙ্গলে প্রচুর হাতি পাওয়া যেত। সেই হাতিগুলি রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতে পারতেন। এই কারণগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল মগধের অবস্থান। এই অবস্থানের জন্যই তার নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি ছিল। এরপরে 4 আছে ঋগ বৈদিক যুগে অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এর উত্তরটা আমরা এখান থেকে বলে দেবো যে বৈদিক যুগে অর্থনৈতিক কথাও বেদ থেকে জানা যায়। আদি বৈদিক যুগের অর্থনীতির থেকে পরবর্তী বৈদিক যুগে অর্থনীতি যে অনেক বদল ঘটেছিল বেদ থেকে তার ইঙ্গিত পাওয়া যায়। বৈদিক সভ্যতা অর্থনীতি। পশু সম্পদ। আদি বৈদিক যুগে কৃষির তুলনায় পশুপালন ছিল বেশি গুরুত্বপূর্ণ। সমাজে প্রধান সম্পদ ছিল গবাদি পশু। যার যত গবাদি পশু সে তত বেশি ধনী বলে পরিচিত ছিল। তখন সম্পদ হিসেবে ঘোড়াও চাহিদা ছিল। কারিগরি শিল্প। আদি বৈদিক যুগ তোমাদের কেবলমাত্র এই ঋগ বৈদিক বা আদি বৈদিক যুগের কথাই বলেছে, অর্থনীতিটা এটাই বলে দেবে। আদি বৈদিক সমাজে কারিগরি শিল্পের মধ্যে উল্লেখযোগ্য ছিল: 1. কাঠের কারিগরি শিল্প। কাঠ দিয়ে আসবাবপত্র, বাড়িঘর, রথ প্রভৃতি তৈরি হতো। 2. চামড়া দিয়ে তৈরি হতো থলি, ঘোড়ার লাগাম প্রভৃতি। 3. এই সময় সুতো ও ভেড়ার লোম দিয়ে পোশাক বানানো হতো। 4. এই সময় সোনা দিয়ে গয়না ও তামা দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি বানানো হতো। তোমরা এতটাই বলে দেবে। এরপরে পাওয়া যাচ্ছে শাসক হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তিনি একই সঙ্গে কনৌজ ও থানেশ্বর দুয়েরই শাসন ভার গ্রহণ করেন। তার সিংহাসনে বসার বছর থেকে হর্ষাব্দ গোনা শুরু হয়।
হর্ষবর্ধনের রাজ্য জয়। সিংহাসনে বসার পর হর্ষবর্ধন অনেকগুলি রাজশক্তির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। তিনি গৌড়ের রাজা শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তবে তিনি শশাঙ্ককে সরাসরি হারাতে পারেননি। হর্ষবর্ধন দক্ষিণ ভারত জয় করার জন্য অভিযান করেছিলেন। এই জন্য চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সঙ্গে তার সংঘাত হয়েছিল, কিন্তু যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন। তবে তিনি উত্তর ভারতের শেষ বড় অঞ্চলের শাসক হিসেবে বিখ্যাত হয়ে আছেন। তিনি শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। শাসন ব্যবস্থা, হর্ষবর্ধন ছিলেন শাসন ব্যবস্থার প্রধান। তাকে সাহায্য করত মন্ত্রিপরিষদ ও অমাত্যরা। তার সাম্রাজ্য কয়েকটি প্রদেশে এবং প্রদেশগুলি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। এই শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর ছিল গ্রাম। হর্ষবর্ধন প্রজাদের কাছ থেকে উৎপাদিত ফসলের 1/6 অংশ কর হিসেবে সংগ্রহ করতেন। তবে ধর্মীয় প্রতিষ্ঠানকে বিনা করে জমিদান করা হতো। তিনি বণিকদের কাছ থেকেও কর আদায় করতেন। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 5 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।